গল্পে শুরু হয় মধ্যবয়স্ক একজন রামকে দেখিয়ে, যে একজন ওয়াইল্ড লাইফ নেচার ফটোগ্রাফার, একজন ভবঘুরে। যেমনটা হবার স্বপ্ন আমার মতো অনেকেরই স্বপ্ন হলেও রাম সেই স্বপ্নকে বাস্তবায়িত করেছে। সে অনেক স্টুডেন্টদের ফটোগ্রাফিও শেখায়। একজন স্টুডেন্ট যার নাম প্রভা, সে রামকে ভীষণ পছন্দ করে। ক্লাস শেষে রাম জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কেউ ড্রাইভ করতে জানো? প্রভা উত্তর দেয়, আমি জানি। সেই দিন মাঝরাতে প্রভা রামের কথা মতো তার রুমের সামনে আসে। তার টিচার খুবই টায়ার্ড ছিল, তাই জন্যই গাড়ির সিটটাকে সে ইনক্লাইন করে দেয়। রাম এসে সেই সিটে শুয়ে পড়লে প্রভা খুবই ধীরে ধীরে সিট বেল্টটাকে লাগিয়ে দেয়, যেন তার ঘুমটা না ভেঙে যায়। এতটাই পছন্দ করে সে তার টিচারকে। অনেকটা সময় পর যখন রামের ঘুম ভাঙে, প্রভা জানায় রাস্তায় প্রবলেম থাকায় তারা অন্য রাস্তা দিয়ে যাচ্ছে। রাম তাকে বলে, জানালার কাঁচটা নামাও, এবার বাইরের বাতাসের গন্ধটা নাও। কেমন লাগলো আমার গ্রামের হাওয়া? এটা আপনার গ্রাম? প্রভা জিজ্ঞেস করে। এরপর রাম খুবই এক্সাইটেড হয়ে তাকে গ্রামের সমস্ত কিছু দেখাতে থাকে। তবে একটা ব্রিজ দেখে তার এক্সাইটমেন্ট একদমই থমকে যায়। কিন্তু কেন? এই ব্রিজে তার কোন স্মৃতি রয়েছে যা তাকে এভাবে থমকে দিল? এরপর সে তার স্কুলের সামনে আসে। ওয়াচম্যানকে তার পরিচয় দিতেই ওয়াচম্যান তো দারুণ খুশি। রাম জিজ্ঞেস করে, আমি কি স্কুলে গিয়ে ঘুরে আসতে পারি? কেমন অদ্ভুত প্রশ্ন করছো, এটা তোমার স্কুল, তুমি যখন খুশি তখন স্কুলে যেতে পারো। এটা শুনেই রাম সোজা চলে যায়। সে তার পুরনো ক্লাসরুমের একটা বেঞ্চে বসে ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে থাকে। আর এরপর পেছনের আরও একটা বেঞ্চে বসে আগের বসে থাকা বেঞ্চটার দিকে তাকিয়ে থাকে। তার এই সমস্ত খুশি যেন মলিন হয়ে যায় এক অজানা হতাশায়। হঠাৎ করেই ওয়াচম্যান তার কাছে মুরলি নামের একজন ক্লাসমেটের কথা জিজ্ঞেস করে। রাম মুরলিকে কল করে ওয়াচম্যানকে দেয়। ওয়াচম্যানও যেন এত বছর পরে পুরনো এই ছেলেদেরকে পেয়ে অনেক খুশি। এরপর সে মুরলির সাথে কথা বলে। এত বছর পর স্কুলে এসে আজ রামের খুবই ইচ্ছে করছে তার পুরনো সব বন্ধুর সাথে কথা বলতে। সে শোভা নামের একজনকে কল করে, যে তার সাথেই পড়তো, আর তাকে রাম নিজের বোনের মতো দেখত। তবে শোভার কাছেও সবার নম্বর নেই। এরপর মুরলি জানায় তাদের স্কুলের বন্ধুদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। রামকে গ্রুপে অ্যাড করতেই সবাই রামের কথা বলতে থাকে। এতদিন পর রাম তার পুরনো সব বন্ধুদের সাথে কথা বলতে পেরে দারুণ খুশি। তবে তার স্টুডেন্ট প্রভার মনটা একটু খারাপ হয়ে যায়, কারণ সে তার ভালো লাগার মানুষটির সাথে থাকলেও রাম যেন তার সাথে নেই। এভাবেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলতে বলতে তারা ঠিক করে 2 মাস পরে তারা সবাই রিইউনিয়ন করবে। দৈনন্দিন কাজে ব্যস্ত জীবনকে প্রায় ভুলে যাওয়া এই মানুষগুলো আজ একসাথে হয়ে যেন আবার ফিরে গেছে সেই তারুণ্যে। সবাই দারুণ মজা করছে। তবে এখনও রাম আসেনি। তার বোন শোভা মিষ্টি নিয়ে অপেক্ষা করছে ভাইয়ের জন্য, যাকে অনেকদিন হলো সেও দেখে না। রামকে দেখে সবাই যেন অনেক খুশি। তারা সবাই মিলে অনেক আনন্দ করে। শোভা মুরলিকে জিজ্ঞেস করে, সবাই কি চলে এসেছে? মুরলি বলে 4 জন আসতে বাকি আছে, তাদের মধ্যে 3 জনকে আমি রাস্তা বলে দিয়েছি। তাহলে 4 নাম্বারটাকে? শোভা জিজ্ঞেস করে। মুরলি নাম না বলে তাকে ইশারায় চুপ করতে বলে। তবে শোভা কিছু বুঝতে পারে না মুরলি এমন কেন করছে। রাম এসব দেখে বলে, কে? মুরলি উপায় না পেয়ে বলেই দেয়, জানু।
আমাদের জন্য জানু মানেই ছিল গান, আর জানুর জন্য গানই ছিল তার সব কিছু। তার বাবা মা বিখ্যাত গায়িকার নাম অনুযায়ী তার নাম রেখেছিল এস জানকী। এখন আমি যখন রেডিওতে সেই গানগুলো শুনি, মনে হয় জানু তাদের গান নয়, তারাই যেন জানুর গানগুলোকে গাইছে। এই গানগুলো শুনলেই জানুর কণ্ঠ, তার চেহারা আমার চোখের সামনে ভেসে ওঠে। শুধু তার গানই নয়, আমি তার প্রতিও মুগ্ধ ছিলাম, আর এই কথাটা সেও জানতো। কিন্ডারগার্টেন থেকেই আমি তার সাথেই পড়তাম, তখন থেকে আজ পর্যন্ত আমি তার কথাই শুনতাম। সেও যদি কোনো কিছু চাইতো, সেটা শুধু আমার কাছেই চাইতো। সেই ছিল আমার স্কুলের 90% অ্যাটেন্ডেন্সের কারণ। যে দিনগুলোতে আমি কম নাম্বার বা অন্য যে কোনো কারণের জন্য উদাস থাকতাম, কেউ সেটা না বুঝলেও সে বুঝে যেত, জিজ্ঞেস করত কি হয়েছে। তার এই একটা প্রশ্নই যেন আমার দিনটিকে ভালো করে তুলত। আমি বোঝাতে পারবো না জানু আমার জন্য কি। যখনই আমি মন্দিরে যাই, ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, জানু যেন কখনোই আমার চোখের আড়াল না হয়। একদিন জানু স্কুলে আসে না, আর এই জন্যই রামের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। শুধু ওই দিন নয়, এর পরের দিনও জানু স্কুলে আসে না। রামের যেন আর কোনো কিছুতেই ভালো লাগছে না। সে শোভাকে ইশারায় জিজ্ঞেস করে জানু কেন আসেনি। শোভা বলে আমি কি করে জানবো। তবে সে বুঝে যায় তার ভাই কতটা খারাপ আছে। তাই একজনের কাছে জানুর বাড়ির ঠিকানা শুনে নেয়, আর জানতে পারে তার বাড়ির সামনে সুকুমার নাম লেখা থাকবে। রাম তার বোনকে নিয়ে বেরিয়ে পড়ে জানুর বাড়ির উদ্দেশ্যে। সারাটা বিকাল জুড়ে জানুর বাড়ি খুঁজলেও খুঁজে না পেয়ে হতাশ হয়ে ফিরে আসে তারা। এরপর শনি রবিবার স্কুল বন্ধ। এতদিন জানুকে না দেখে তার যেন কিছুই ভালো লাগছিল না। আসলে তার খারাপ লাগার কারণ হচ্ছে জানুর হঠাৎ স্কুলে না আসার কারণটা সে জানে না। মন খারাপ করে সে ভাবছে জানুর কথা। এরপরই সোমবার, আজ হয়তো জানুকে সে দেখতে পারবে, এই ভেবেই অনেক আশা নিয়ে সে স্কুলে আসে। আর এরপর জানুকে আজ আমি 4-5 দিন পর দেখতে পেয়েছি। সে এখনো অসুস্থ। সবাই তার কাছে গিয়ে তার খোঁজ নিচ্ছে, শুধু আমি বাদে। যদি আমি 4-5 দিন আগের আমি হতাম, তাহলে আমি দৌড়ে গিয়ে তার খোঁজ নিতাম। তবে আজ আমি যেন থেমে গেছি। যদিও আমার বারবার ইচ্ছে হচ্ছে তার কাছে গিয়ে বলতে, তুমি কেন এতদিন আসোনি, জানো কতটা কষ্ট পেয়েছি তোমায় না দেখে। কিন্তু কোনো এক অজানা কারণে আমি তা বলতে পারিনি। তবে এরপরেই আমি বুঝতে পারিনি এটা কি ছিল। তবে যতটুকু বুঝেছি তাতে এটুকু বলতে পারি, এটাই আমার প্রথম প্রেম। বুঝতে পারছিলাম না কি হচ্ছিল। আমার ভেতরে এক খুশির বন্যা বয়ে চলছিল। আমার হৃদয় যেন খুশিতে লাফিয়ে উঠছিল। এরপর থেকেই জানুর সাথে কখনোই স্বাভাবিক হয়ে কথা বলতে পারিনি। সে সামনে এলেই আমার মধ্যে খুব লজ্জা আর অস্থিরতা কাজ করত। আর আমার এই অনুভূতিটা আমি শোভাকে না বলে থাকতে পারিনি। এরপর থেকেই আমাদের মধ্যে শুধু চোখে চোখে কথা হতো। ভেবেছিলাম হয়তো কেউ এই বিষয়টা জানবে না, কিন্তু সতীশ তা বুঝে গেছিল, আর তার কাছ থেকে জেনেছিল মুরলি। একদিন ক্লাস শেষে জানু রামকে ডেকে বলে, এসব অন্যান্য চিন্তাভাবনার জন্য তোমার পড়াশোনা অবহেলা করো না, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। তুমি কি আমায় কিছু বলতে চাও? রাম বলে, না। পরদিন ক্লাসে মিস জানুকে গান করার জন্য বলে। রাম সতীশের মাধ্যমে জানুকে বলে যমুনা নদীর তীরে গানটা শোনাতে। তবে জানু ইচ্ছে করেই অন্য একটা গান করে। রাম এরপর থেকে রোজ একের পর এক বাহানা করতে থাকে তার কাছ থেকে ওই গানটা শোনার জন্য। তবে জানু কোনোভাবেই সেই গানটা করে না, বারবার অন্যান্য গানই করে। আজ জানুর জন্মদিন। রামকে দেখেই সে বলে, এই নাও চকলেট। রাম পালিয়ে যেতে চায়, কিন্তু তার বন্ধুরা তাকে ধরে ফেলে। জানু বলে, আরেকটা নাও। রাম চকলেট নিয়ে বলে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ? আমায় উইশ করবে না? রাম অনেক কষ্টে বলে, হ্যাপি বার্থডে। এত ঘামছো কেন তুমি?
শোভা বলে, আমার ভাই একজন স্পোর্টসম্যান, তবে দেখতে পায়। জানু জিজ্ঞেস করে কি হয়েছে। শোভা জানুর হাতটা রামের বুকে রাখে। জানু বুঝতে পারেনি সে কি করেছে। তবে আমি ক্লাস 10-এর কে রামাচন্দ্রন খুব স্পষ্টই বুঝতে পেরেছিলাম আমার সব কিছুই এখন জানু। আজ তাদের ফাইনাল পরীক্ষা। রামের মতো জানুর মনটাও আজ অনেক খারাপ। 2 মাস তাদের স্কুল বন্ধ, দেখা হবে না তাদের। আমি তাহলে এখন আসি, এই বলেই জানু চলে গেলে রামের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তবে আবার জানু সেই ব্রিজে ফিরে আসে আর রামের জামাতে কলমের কালি ছিটিয়ে বলে, আমায় ভুলে যেও না। রাম খুবই খুশি হয়ে যায়। হ্যাপি হলিডেজ, এই বলে সেই ব্রিজেই রামের থেকে বিদায় নিয়েছিল জানু। আজও জানুর আসার কথা শুনে রাম লজ্জায় ভয়ে দূরে গিয়ে লুকিয়ে আছে, ঠিক যেন সেই ক্লাস 10-এর রামের মতোই। শুধু মিসিং রয়েছে তার গায়ের সেই ইউনিফর্ম। জানু এখানে এসে পৌঁছায়। তাকে দেখেও এখানকার সবাই অনেক খুশি হয়। জানু এখন সিঙ্গাপুরে থাকে। অনেকদিন পর স্কুলের সবচেয়ে কাছের বান্ধবীকে দেখে সে যেন ইমোশনাল হয়ে পড়ে। শোভা তার সাথে অনেক কথা বলতে থাকে, তবে জানুর চোখও এখানে এসে যেন কোনো এক মানুষকে খুঁজে বেড়াচ্ছে। এটা দেখে শোভার ইশারায় সতীশ যায় রামকে ডাকতে, তবে অনেক জোর করলেও রামের সেই সাহস হয় না জানুর সামনে আসার। সতীশ গিয়ে ইশারায় শোভাকে এটা বললে জানু জিজ্ঞেস করে, কি হয়েছে? শোভা বলে, আসলে রাম এসেছে। দু মাস ছুটি কাটানোর পর জানু স্কুলে খুবই খুশি হয়ে আসে। 2 মাস পর রামের সাথে তার দেখা হবে। তবে ক্লাসে এসে সবাইকে দেখলেও সে রামকে দেখতে পায় না। তাকে দেখতে না পেয়ে জানুর যেন মন ভীষণ খারাপ হয়ে যায়। টিচার যখন সবার অ্যাটেন্ডেন্স নিচ্ছিল তখন তিনি রামের নাম ডাকেন না। মুরলি টিচারকে জানায় তিনি রামের নাম ডাকতে ভুলে গেছেন, কিন্তু মিস জানায় রেজিস্টারে তার নাম নেই, হয়তো সে অন্য সেকশনে পড়েছে। তবে খোঁজ নিয়ে তারা জানতে পারে রাম অন্য সেকশনেও নেই। জানু অবাক হয়ে দৌড়ে চলে যায় অফিসে, আর সেখান থেকে জানতে পারে রাম তার ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে চলে গেছে। তারা বুঝতে পারে না রাম এমন কেন করল। তারা শোভাকে জিজ্ঞেস করে, তবে শোভা জানায় সে আজই ছুটি থেকে এসেছে। জানুর মনটা ভীষণ খারাপ হয়ে যায়। সতীশ এবং মুরলি সোজা চলে যায় রামের বাড়িতে, তবে তার বাড়ির দরজায় তালা লাগানো। পাশেই থাকা একটা লোকের থেকে জানতে পারে রামের বাবার অনেক ঋণ ছিল, তাই ঘরবাড়ি বিক্রি করে তারা রাতারাতি চেন্নাইতে চলে গেছে। এটা শুনে জানু পুরো ভেঙে পড়ে। কোনো কিছুই যেন তার এখন আর ভালো লাগে না। যেই মেয়েটা গানকে এত ভালোবাসত সে এখন সেই গান করাও বন্ধ করে দিয়েছে। এভাবেই রামের থেকে বিচ্ছিন্ন হয়ে সে যেন একদমই নির্জীব হয়ে পড়েছে। সব সময় রামের কথা ভেবেই তার সময় কাটত। জানু রামের কাছে আসে, যেন সেই ক্লাস 10-এর রাম তার জন্য এখানে অপেক্ষা করছে। সে রামকে ডাকে। অনেক কষ্ট করে রাম তার দিকে তাকায়। রাম, আমায় চিনতে পেরেছো? আমি জানু। কেমন আছো তুমি? রাম ঠিক যেন সেই ক্লাস 10-এর মতো করেই জবাব দেয়, হ্যাঁ হ্যাঁ ভালো আছি। কি করো তুমি এখন? আমি ট্রাভেল ফটোগ্রাফার। জানু রামকে এমন অস্বস্তিতে দেখে, আর হঠাৎ করেই এত বছর পরেও জানুর ছোঁয়ায় রাম স্কুলের মতো করেই অজ্ঞান হয়ে যায়। এই জন্য শোভা তাকে অনেক কথা শোনায়।
সাথে এটাও বলে জানু এত দূর থেকে এসেছে, তার বিয়ে হয়েছে, একটা মেয়েও আছে, সেগুলো নিয়ে জিজ্ঞেস করা বাদ দিয়ে তোমার এই অবস্থা। এই কথা শুনে রাম যেন চমকে যায়। এরপর যখন জানতে পারে জানু এখনো না খেয়ে আছে, সে উঠে চলে যায়। শোভা সব বাইকে টেবিল থেকে উঠে যেতে বলে, আর জানু শোভাকেও উঠে যেতে বলে। এদিকে রাম খুব সুন্দর করে যত্ন করে একটা প্লেটে খাবার সাজিয়ে এনে জানুকে খেতে বলে। জানু সেই প্লেটটা নিয়ে খাবার খেতে থাকে, আর রাম তাকে প্রাণ ভরে দেখতে চায়, তবে এক অজানা বাধায় তাকে শান্তিতে দেখতেও পারে না। এদিকে তাদের এমন দেখে শোভা আর মুরলি খুবই ভয় পাচ্ছে, কারণ তাদের দেখে মনে হচ্ছে তারা যেন ঠিক সেই জায়গা থেকে শুরু করেছে যেখানে দুজন সম্পর্কটাকে স্থগিত করেছিল। এদিকে জানু অর্ধেক খাবার খেয়ে প্লেটটা রামকে দিয়ে বলে, তুমি তো কিছু খাওনি তাই না, এগুলো শেষ করো। আর রাম ভালোবাসার মানুষটার এঁঠো প্লেট থেকে ওই চামচ দিয়ে খুব তৃপ্তি করে সেই খাবারগুলোকে খেয়ে নেয় রাম। আর এসব দেখে তো শোভা ভয়ে মুরলিকে বলে, ওদের মধ্যে কিছু হবে না তো? মুরলি বলে, আমি তো সেটা ভাবছিই না, আমি ভাবছি যদি তাদের মধ্যে কিছু হয়ে যায়, আর যদি সিঙ্গাপুরে থাকা জানুর বর তা জানতে পারে, আর যদি এটাও জানতে পারে তুমি আর আমি এই গেট টুগেদারের অ্যারেঞ্জ করেছি, তাহলে তো আমাদের দশমী, ঈদ, রমজান, দীপাবলি সব একসাথে সেলিব্রেট হবে। এরপর মুরলি স্টেজে জানুকে কিছু বলার জন্য ডাকে। জানু গিয়ে বলে, আমি খুবই খুশি। আমি সব সময় ভাবতাম হয়তো এখানে সবাই পাল্টে গেছে, কিন্তু আজ দেখলাম কিছুই পাল্টায়নি, পাল্টে গেছে শুধু আমাদের সেই নীল সাদা ইউনিফর্ম। সতীশ জানুকে একটা গান করতে বলে, আর সুযোগ পেয়েই রাম আজও মুরলিকে বলে তাকে যমুনা নদীর গানটা শোনাতে। তবে দুর্ভাগা রাম আজও জানুর গলায় সেই গানটা শুনতে পায় না। তাদের এই রিইউনিয়নের এই অনুষ্ঠানটা এখানেই শেষ হয়ে যায়। এরপর সতীশ, মুরলি, শোভা, জানু এবং রাম এই পাঁচজন একটা কফি শপে আসে। জানু কাল সকালেই আবার সিঙ্গাপুরে চলে যাবে। এটা শুনে শোভা তাকে কয়েকদিন থেকে যেতে বলে। জানু বলে, এখানে এসে আমারও এটাই মনে হচ্ছে, কিন্তু আমি আমার মেয়েকে রেখে এসেছি, আমায় যেতেই হবে। সে তার মেয়ের ছবি সবাইকে দেখায়, আর রাম অনেক চেষ্টা করছিল ছবিটাকে দেখার, তবে কেউ তাকে সেই ছবি দেখার সুযোগই দিচ্ছিল না। আর এই জন্যই জানু ফোনটা আবার রামের হাতে দেয়। রাম এক পলকে ছবিটাকে দেখতে থাকে। জানুর মেয়েকে দেখতে ঠিক যেন স্কুলের জানুর মতো। শোভা রামকে বলে, এই জন্যই ঠিক সময়ে বিয়ে করতে হতো তোমার, তাহলে আর এভাবে অন্যের বাচ্চাকে দেখতে হতো না। এটা শুনে জানু একদমই চমকে যায়। কেন বিয়ে করনি রাম? রাম খুবই হতভম্ব হয়ে বলতে থাকে, মানে আসলে আমার বাবা মেয়ে খুঁজছে আমার জন্য। তার এই কথা শুনে সবাই খুবই চমকে যায়। মুরলি রামকে গাড়িতে পাঠিয়ে দিয়ে সব বাইকে গাড়িতে যেতে বলে। এখানে স্পষ্ট করে কারণটা না দেখালেও আসলে রামের বাবা আর বেঁচে নেই। আর রাম জানুকে দেখে এতটাই নার্ভাস যে সে তার মৃত বাবার কথাটাও ভুলে গেছে। এরপর রাম জানু এবং শোভাকে নিয়ে তাদের ড্রপ করতে যায়। মুরলি শোভাকে বলে দিয়েছিল রাম যেন প্রথমে জানুকে ড্রপ করে, কারণ রামের হাবভাব কিছু ভালো লাগছে না তার। তবে আগে যেন শোভাকে ড্রপ করতে পারে, তাই জন্যই অনেক লম্বা রাস্তাতে গিয়েই শোভাকে ড্রপ করে দেয় রাম। এরপর জানু রামকে জিজ্ঞেস করতে থাকে, রাম তুমি কেন বিয়ে করনি? রাম এই কারণটা তাকে বলতে চায় না। প্লিজ আমায় বলো, আমার জন্যও যদি না করে থাকো তাহলে সেটাও বলো, আমাকে জানতে হবে, প্লিজ বলো। তখনই রাম বলে, জানো তোমার হোটেলে এসে গেছে, তুমি কি সত্যি আমাকে এখনই ড্রপ করে দেবে? রাম বলে, না না, আমি কাল সকালে তোমাকে এয়ারপোর্টে ড্রপ করে দেব, আমার নম্বরটা নাও। এই বলে নম্বরটা দিয়ে দেয় সে, আর বলে, জানু আমি ইচ্ছে করে এমন জানু হতাশ হয়ে সোজা তার রুমে চলে আসে। রুমে এসে অনেকক্ষণ শুধু রামের কথাই ভাবতে থাকে।
সে ভাবতে থাকে রামকে কল করবে কিনা, রামকে আটকাবে কিনা। তবে এরপর সে রামকে কল করেই বলে, রাম তুমি কি চলে গেছো? প্লিজ বলো না, তুমি কি অনেক দূরে চলে গেছো? কোথায় আছো তুমি? জানো, আমি ঠিক সেখানেই দাঁড়িয়ে আছি যেখানে তুমি আমায় ছেড়ে গেছো। আসলেই আজও রাম ঠিক সেখানেই দাঁড়িয়ে রয়েছে যেখানে জানুকে সে ছেড়ে গেছে। আজও সে বিয়ে করেনি, তার কোনো সংসার নেই, সে অন্য কাউকেই ভালোবাসে না। আজও জানুকে ঠিক ততটাই ভালোবাসে যতটা ক্লাস 10-এ 94 সালে বাসত। তবে জানু সেখানে নেই। রামকে যেখানে ফেলে রেখেছে সেখান থেকে জানু অনেকটা এগিয়ে গেছে। তার সংসার হয়েছে, মেয়ে রয়েছে, স্বামী রয়েছে, পরিবার রয়েছে। তবে তাদের এই পুনরায় সাক্ষাৎ কি আনতে চলেছে তাদের জীবনে, জানতে হলে দেখতে থাকো ওর গল্প। এর পরের পার্টটা খুব শীঘ্রই আসতে চলেছে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও প্রথমেই ভিডিওটা পাওয়ার জন্য। আর হ্যাঁ, এই প্রথম কোনো গল্পকে এইভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছে। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও, প্লিজ জানিও। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, কিপ লাভিং, বাই। காதலே காதலே நடி பெரும் துணையே கூடவா கூடவா போதும்